হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে এবং তোমাদের ডিএসসি বি4 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা দেখেছো 2023 সালে একবার পরীক্ষা এসে গিয়েছে এবং তোমরা 2025-এ পরীক্ষা দিতে চলেছো। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনের নজরদারির বিভিন্ন মাধ্যমগুলি কি কি? কাশ্মীর ও তাইওয়ান কি যথাক্রমে ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনের রাজনৈতিক চর্চার সেন্সারভুক্ত বিষয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। কিভাবে এই প্রশ্নের উত্তরটা ভালো করে তোমরা উপস্থাপন করবে পরীক্ষায়, সেটা একটু তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, আধুনিক রাষ্ট্রে নজরদারি হলো সরকারের একটি অপরিহার্য হাতিয়ার, যা রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে ব্যবহৃত হয়। তবে এর প্রয়োগ ও তীব্রতা নির্ভর করে রাষ্ট্রের রাজনৈতিক প্রকৃতির ওপর। ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যেখানে নাগরিকদের অধিকারের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, যদিও নজরদারির ব্যবহার নিয়ে বিতর্ক বিদ্যমান। অন্যদিকে গণপ্রজাতন্ত্রী চীন একটি একদলীয় কমিউনিস্ট শাসন ব্যবস্থা, যেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অত্যন্ত কঠোর এবং ব্যক্তিগত স্বাধীনতার পরিসর সীমিত। এই ভিন্ন প্রেক্ষাপটে উভয় রাষ্ট্রের নজরদারির মাধ্যম এবং রাজনৈতিক সংবেদনশীল বিষয়গুলির ওপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ভিন্ন হয়। আর এই আলোচনায় ভারত ও চীনের নজরদারির পদ্ধতি এবং কাশ্মীর ও তাইওয়ান কিভাবে তাদের রাজনৈতিক আলোচনায় সেন্সারভুক্ত বিষয় হিসাবে বিবেচিত হয় তা তুলে ধরা হলো। এবার দেখো, প্রথমে কি ভারতের নজরদারির বিভিন্ন মাধ্যম, এটা আগে বোঝো। ভারতের গণতান্ত্রিক কাঠামোতে নজরদারির প্রধানত নির্দিষ্ট আইনি কাঠামোর অধীনে পরিচালিত হয়। গুরুত্বপূর্ণ মাধ্যম 1 নম্বর হচ্ছে আইনগত বিধান। টেলিযোগাযোগ নজরদারির জন্য 1885 সালে টেলিগ্রাফ অ্যাক্ট এবং ডিজিটাল যোগাযোগের জন্য তথ্য প্রযুক্তি আইন 2000 সরকারকে রাষ্ট্রীয় সুরক্ষার মতো কারণে তথ্য ইন্টারপ্রেট মনিটর করার ক্ষমতা দেয়। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন অর্থাৎ ইউএপিএ আইন এবং এনআইএ অ্যাক্ট, এগুলো সন্ত্রাসবাদ বা রাষ্ট্রের বিরুদ্ধে কার্যকলাপ দমনের নামে নজরদারির ব্যাপক ক্ষমতা প্রদান করেছে, যা অনেক সমালোচনার জন্ম দিয়েছে। 2 নম্বর হচ্ছে প্রযুক্তি ও ডেটা সংগ্রহ। আধার ব্যবস্থার মতো কেন্দ্রীয় ডাটাবেস নাগরিকদের বায়োমেট্রিক এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, যা বিভিন্ন পরিষেবা এবং কার্যকলাপের সাথে যুক্ত হয়ে নজরদারির সুযোগ তৈরি করে। শহরগুলিতে সিসিটিভি ক্যামেরা এবং ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের মাধ্যমে সিস্টেমের ব্যবহার ব্যাপক হারে বাড়ছে। স্মার্টফোন ট্র্যাকিং এবং ইন্টারনেট কার্যকলাপের ওপর নজরদারি প্রচলিত মাধ্যম। তারপরে দেখো, পেগাসাস স্পাইওয়্যারের মতো ঘটনা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এবার বলছে 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে মিডিয়া ও অনলাইন নিয়ন্ত্রণ। ভারতে আনুষ্ঠানিক সেন্সরশিপ বিরল হলেও স্পর্শকাতর বিষয় সংবাদ পরিবেশন স্বতঃপ্রণোদিত নিয়ন্ত্রণ বা সরকারের পক্ষ থেকে চাপ লক্ষ্য করা যায়। সামাজিক মাধ্যমে সরকার বা রাষ্ট্রবিরোধী মতামত প্রকাশের জন্য অনেক সময় আইনি পদক্ষেপ বা কন্টেন্ট সরিয়ে ফেলার ঘটনা ঘটে, যা স্বাধীন মত প্রকাশকে সীমিত করে। এবার হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীনের নজরদারির মাধ্যম। দেখো, চীনের নজরদারির মাধ্যমগুলো দেখো। প্রথম পয়েন্ট যেটা হচ্ছে, দেখো, গেট ফায়ারওয়াল। এটি চীনের কঠোর ইন্টারনেট নিয়ন্ত্রণের ভিত্তি। এর মাধ্যমে চীন বিশ্বব্যাপী ইন্টারনেটের অনেক অংশ থেকে নিজেদের সরিয়ে রেখেছে। গুগল, ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো জনপ্রিয় ওয়েবসাইট ও অ্যাপ নিষিদ্ধ আছে চীনে। এটি শুধু ওয়েবসাইট ব্লকই করে না, কিওয়ার্ড ফিল্টারিং এবং ডিপ প্যাকেট ইন্টারপেকশনের মাধ্যমে অনলাইন কন্টেন্ট এবং কার্যকলাপের
মানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উন্নত প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। দেখো এই পয়েন্টে কি বলা হচ্ছে, দেখো চীন প্রযুক্তি নির্ভর নজরদারিতে বিশ্বে অগ্রগামী। শহরগুলিতে উচ্চ প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা, স্কাইনেট যেটাকে বলা হচ্ছে স্কাইনেট যেমন, এবং ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির বিশাল নেটওয়ার্ক রয়েছে যা জনগণের গতিবিধি প্রতি মুহূর্তে ট্র্যাক করে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করে সম্ভাব্য সমস্যা চিহ্নিত করা হয়। মোবাইল ফোন এবং মেসেজিং অ্যাপ মানে নিবিড় নজরদারির আওতায় থাকে। তারপর সোশ্যাল ক্রেডিট সিস্টেম, এটি একটি ব্যাপক ব্যবস্থা যা নাগরিকদের মানে আচরণ অনলাইন অফলাইন ট্র্যাক করে একটি স্কোর প্রদান করে, আর এই স্কোর অনুযায়ী নাগরিকরা বিভিন্ন সুবিধা অসুবিধার সম্মুখীন হন। এটি মূলত রাষ্ট্রীয় নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণের জন্য মানে প্রণোদনা এবং বিভিন্ন আচরণের জন্য মানে শাস্তির একটি ব্যবস্থা, ভিন্ন আচরণের জন্য শাস্তির একটি ব্যবস্থা। তারপর হচ্ছে মিডিয়া এবং একাডেমিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ। চীনের সকল সংবাদ মাধ্যম এবং প্রকাশনা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত। ভিন্ন মত বা সরকারের সমালোচনার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলিতে পার্টির মতাদর্শ অনুযায়ী পাঠ্যক্রম এবং গবেষণা পরিচালিত হয়। তারপরে কি বলা হচ্ছে, দেখো পরের পয়েন্ট হচ্ছে কাশ্মীর কি ভারতের রাজনৈতিক চর্চায় সেন্সারভুক্ত বিষয়। এই যে পয়েন্টটা তোমাদের আলোচনা ছিল এখানে এইটা এবার বুঝে নাও। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংবেদনশীল। 2019 সালের 370 ধারার বিলোপের পর কাশ্মীরের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে। এই প্রেক্ষাপটে বলা যায় কাশ্মীর ভারতীয় রাজনৈতিক পরিসরে সম্পূর্ণ সেন্সারভুক্ত না হলেও একটি নিয়ন্ত্রিত বা আংশিক সেন্সারভুক্ত বিষয়। কাশ্মীর সংক্রান্ত আলোচনা ও তথ্যের প্রবাহ রাষ্ট্রের নিরাপত্তা এবং সংহতির যুক্তিতে কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। কাশ্মীর উপত্যকায় দীর্ঘদিন ইন্টারনেটের শাটডাউন, সংবাদ মাধ্যমের প্রবেশে বাধা, স্থানীয় নেতাদের গৃহবন্দী রাখা এই নিয়ন্ত্রণের স্পষ্ট ইঙ্গিত দেয় কাশ্মীর নিয়ে সরকারের নীতির সমালোচনা বা মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত আলোচনা প্রায়শই রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে সীমিত করা হয়। সাংবাদিক এবং অ্যাক্টিভিস্টরা এই বিষয়ে প্রতিবেদন তৈরি বা মতামত প্রকাশ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়। বিশ্ববিদ্যালয় ও গবেষণা ক্ষেত্রেও কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি বা ঐতিহাসিক মর্যাদা নিয়ে স্বাধীন চিন্তাভাবনা ও গবেষণার সুযোগ সংকুচিত। অর্থাৎ কাশ্মীর নিয়ে আলোচনা একেবারে অনুপস্থিত না থাকলেও এর মানে পরিসর অত্যন্ত সীমিত এবং রাষ্ট্রীয় ভাষ্যের বাইরে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা গুরুতরভাবে নিয়ন্ত্রিত। এবার তাইওয়ানের ক্ষেত্রে কি বলা হচ্ছে, চীনের যে তাইওয়ান সেখানে কি বলা হচ্ছে, গণপ্রজাতন্ত্রী চীনের রাজনীতি চর্চায় তাইওয়ান সম্পূর্ণরূপে সেন্সারভুক্ত এবং নিষিদ্ধ বিষয়। চীন সরকার তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং এক চীন নীতি তাদের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ রাজনীতির ভিত্তি। এই নীতির বাইরে তাইওয়ান সম্পর্কিত যে কোনো আলোচনা চীনে কঠোরভাবে নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তাইওয়ানের স্বাধীনতা, তার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা চীন থেকে তার পৃথক অস্তিত্বকে সমর্থন করে এমন যে কোনো তথ্য, মতামত বা আলোচনা অনলাইন বা অফলাইন যে কোনো প্ল্যাটফর্মে কঠোরভাবে সেন্সার করা হয়। চীনে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় তাইওয়ান সম্পর্কিত নির্দিষ্ট শব্দবন্ধ বা হ্যাশট্যাগ ব্লক করা থাকে। তাইওয়ানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে উল্লেখ করা বা আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের স্বীকৃতির দাবি তোলাকে চীন রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য করে। মূল ভূখণ্ডে তাইওয়ান নিয়ে কেবল কমিউনিস্ট পার্টির অনুমোদিত ভাষ্যেরই প্রচারিত হয়, যার মূল উদ্দেশ্য হলো তাইওয়ান চীনের অংশ হিসাবে দাবি করা এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির নিন্দা করা। শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণা কেন্দ্র বিষয়ে স্বাধীন আলোচনার কোনো সুযোগ নেই। তাইওয়ান নিয়ে চীনের নিয়ন্ত্রণ এতটাই পূর্ণাঙ্গ যে এটিকে আংশিক সেন্সরশিপ না বলে সম্পূর্ণ সেন্সরশিপ বলাই যুক্তিযুক্ত। এবার উপসংহারে কি বলা হচ্ছে, ভারত চীনের নজরদারির ব্যবস্থা
ব্যবস্থা তাদের ভিন্ন রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন। ভারত গণতান্ত্রিক হলেও কাশ্মীর প্রসঙ্গে নিরাপত্তা এবং সংহতির কারণে কিছু নিয়ন্ত্রণ আরোপ করে, যা আংশিক সেন্সরশিপের ইঙ্গিত দেয়। অন্যদিকে চীন একদলীয় স্বৈরাচারী শাসন দ্বারা পরিচালিত হওয়ায় তাইওয়ানের মতো স্পর্শকাতর বিষয়ে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ আরোপ করে এবং ভিন্ন মতকে সম্পূর্ণভাবে দমন করে। সুতরাং কাশ্মীর ভারতের একটি নিয়ন্ত্রিত বা আংশিক সেন্সারভুক্ত বিষয় এবং তাইওয়ান চীনের একটি সম্পূর্ণ সেন্সারভুক্ত বিষয় হিসাবে বিবেচিত হয়, যা উভয় রাষ্ট্রের নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি এবং অগ্রাধিকারের সাথে গভীরভাবে জড়িত। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।